হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা হতে চলেছে আপনাদের প্র্যাকটিক্যাল এথিক্স রিলেটেড, অবশ্যই যেটা পিটার সিঙ্গারের সঙ্গে জড়িত এবং যেটা আমাদের অ্যানিম্যাল এথিক্স অর্থাৎ পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স এবং প্রাণী নীতিবিদ্যা দুটো নিয়েই আজকে আলোচনা করব। তো আলোচনার প্রথমেই বলবো যে অন্যান্য নীতিবিদের থেকে যেমন স্পেশালি বেনথামের সাথে কিন্তু পিটার সিঙ্গারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, আর এই পোর্শনটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। ক্লাসে চেষ্টা করব সেটা আপনাদের কাছে আলোকপাত করার। এবং অ্যানিম্যাল এথিক্সের শুরুতে দেখুন, এথিক্স বা অন্যান্য যে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো অনেকটা ভাস্ট হয়। এবারে অনেকটা ভাস্ট এই মুহূর্তে মনে রাখাটা সম্ভব না। চেষ্টা করেছি খুব ছোট ছোট পয়েন্ট করে আপনাদের কাছে প্রেজেন্ট করার, যাতে বুঝতে এবং কোশ্চেন সলভ করতে আপনাদের সুবিধা হয়। মানে ঠিক কোন কোন পয়েন্ট অফ ভিউগুলোকে ধরলে গোটা ফিলোসফিটা, গোটা নীতিবিদ্যাটা আপনাদের কাছে ক্লিয়ার হবে, অন্তত পিটার সিঙ্গারের দিক থেকে। যেহেতু এটা আমাদের আলোচনা বা পড়ার ক্ষেত্রের একটু বাইরে, খুব একটা চর্চায় আমরা থাকি না প্র্যাকটিক্যাল এথিক্স নিয়ে, আর এই ছোটো ছোটো টার্মগুলো আমি আপনাদের ক্লাস চলাকালীন বলে দেবো, তো আপনাদের জিনিসটা ধরে নিতে সুবিধা। ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। তো পিটার সিঙ্গার বেসিক্যালি ছিলেন একজন অস্ট্রেলীয় দার্শনিক। ফিলোসফি হচ্ছে তার আলোচনার শাখা, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে উনি প্র্যাকটিক্যাল এথিক্স মানে ব্যবহারিক নীতিবিদ্যা এবং প্রাণী নীতিবিদ্যা মানে প্রাণীর অধিকার সম্পর্কে, প্রাণীর বেঁচে থাকা নিয়ে, প্রাণীর অনুভূতি নিয়ে, এই সব নিয়ে কিন্তু ছিল তার চর্চার বিষয়। ঠিক আছে, তো এই নিয়ে তার লেখা যে অ্যানিম্যাল লিবারেশন, অবশ্যই আপনাদের সিলেবাস ওরিয়েন্টেড, কারণ আপনাদের এই অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থ থেকেই যেটুকুনি অংশ আপনাদের সিলেবাসে আছে। ঠিক আছে, আর তিনি কিন্তু অবশ্যই উপযোগবাদী। বেনথাম এদেরকে আমরা উপযোগবাদী হিসেবে পাই, কিন্তু একটা কথা আমাদের অনেকেই অজানা, অনেকেরই আমরা জিনিসটা জানি না, সেটা হলো যে আমাদের পিটার সিঙ্গারও কিন্তু উপযোগবাদী, কিন্তু তিনি মিল বেনথামের থেকে একটু আলাদা, তাকে আধুনিক উপযোগিতাবাদী বলা যেতে পারে। ঠিক আছে, সরাসরি চলে যাব আলোচনার দিকে। আচ্ছা, আর একটা বিষয় আপনারা অনেকেই কোশ্চেন করেন, ম্যাডাম এই বইটাতে কোন আলোচনা রয়েছে বা এই আলোচনাটা তার লেখা কোন বইতে রয়েছে। তো চেষ্টা করেছি বইয়ের নামগুলো লিখে কি কি আলোচনা এখানে রয়েছে সেটা মেনশন করার। তো আপনাদের সিলেবাসে শুধুমাত্র প্র্যাকটিক্যাল এথিক্স এবং অ্যানিম্যাল লিবারেশনটাই দরকার, তারপরেও যদি কিছু বাইরের কোশ্চেন থাকে যে আর কি লেখা গ্রন্থ, তার জন্য প্লিজ এইটা একটুখানি ফলো করবেন। ঠিক আছে, আমাদের সিলেবাসের জন্য এই দুটো প্রয়োজন। একটা হচ্ছে অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থ, যেটা 1975 সালে, এবং একটি প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থ, যেটা অবশ্য 1979 সালে। এই সালগুলোর দরকার নেই, এগুলো শুধুমাত্র লেখা যে পরবর্তী এডিশনের জন্য, এটা আপনাদের প্রয়োজন নেই কোন বইটা কোন সালে লেখা এবং কি আলোচনা রয়েছে। ঠিক আছে, নেক্সট। সরাসরি অ্যানিম্যাল এথিক্সের দিকে ফোকাস করব। অ্যানিম্যাল এথিক্স আলোচনার শুরুতে প্রচুর ভাস্ট গল্প আছে কি নিয়ে এথিক্স শুরু হচ্ছে কি না, কিন্তু আমি চলে যাব সরাসরি পয়েন্ট অফ ভিউ এর দিকে, যে অনুভূতিশীলতা, হ্যাঁ, যেটাকে উনি সেন্টিয়েন্স বলছেন। এইটা হচ্ছে পিটার সিঙ্গারের অ্যানিম্যাল এথিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। প্রচুর প্রশ্ন আপনারা এখান থেকে পান, আমি আজকে আপনাদের সলভ করিয়ে দেবো, যে এখানে শুধুমাত্র এই অনুভূতিশীলতা বা অনুভূতি বা বলা যায় সেন্টেন্স, এইটা ধরেই আপনার অপশান আছে। কাজে অন্য অপশানের সাথে কনফিউজ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই, যদি এই পোর্শনটা আপনি একটু ভালো করে স্মরণে রাখতে পারেন। যদি কোনো অপশানে অনুভূতিশীলতা বা ইংলিশ টার্মটা একটু চেক করে নেবেন, যদি সেন্টেন্স ভাষাটা পান, সেক্ষেত্রে অবশ্যই ওটা আপনার কারেক্ট আনসার হবে, যেহেতু আমি কোশ্চেন সলভ করাতে গিয়ে এটা বলে দেবো। ওকে, তো সিঙ্গারের মতে প্রাণী নীতিবিদ্যার কেন্দ্রে রয়েছে সেন্টেন্স, অর্থাৎ যন্ত্রণা বা আনন্দ অনুভব করার ক্ষমতা। এই পোর্শনটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমরা ফিলোসফি চর্চার ক্ষেত্রেও একটা জিনিস খুব ভালো করে এই বচনটা আমরা জানি, সেটা হচ্ছে যে মানুষ হলো বিচার বুদ্ধি সম্পন্ন জীব। আর এটা অবশ্যই সত্যি যে মানুষই একমাত্র শ্রেষ্ঠ জীব, তাই না? আমরা এটাকে মনে করি যে মানুষই শ্রেষ্ঠ জীব। কেন? কারণ মানুষের বিচার বুদ্ধি আছে। এবার প্রশ্ন হলো, ম্যাডাম মানুষ ছাড়া বাকি আদার্স যে জীবজন্তু, তাদের বিচার বুদ্ধি নেই মেনে নিলাম, কিন্তু বাকি জীবজগতের সঙ্গে, জীবজগৎ বলাটা ভুল, মানে অ্যানিম্যাল, বাকি অ্যানিম্যালদের সাথে মানুষের তো একটা কোথাও না কোথাও মিল আছে। সেই মিলটা কোথায়? পিটার সিঙ্গার বলছেন অনুভূতি। কেমন অনুভূতি? এই যে আমাদের মানুষের ক্ষেত্রে একটা ব্যথা বেদনার যে অনুভূতি হয়, একটা হাত যদি কাটে, একটা আঙ্গুল কাটে, বা কোনো জায়গায় চোট লাগলো,
যে পরিমাণ ব্যথা আমরা পাই ঠিক সেম কোনো একটা প্রাণী, একটা কুকুর, একটা বিড়াল, একটা গরু ঠিক সেইভাবে যদি ব্যথাটা পায় তারও কিন্তু অনুভূতিটা সেম হবে। এই জায়গাটায় পিটার সিঙ্গার তার অ্যানিম্যাল এথিক্সে বারবার করে তুলে ধরেছেন, মানে এটাই হচ্ছে তার অ্যানিম্যাল এথিক্সের কেন্দ্রবিন্দু, যে মানুষ বিচার বুদ্ধিশীল জীব, শ্রেষ্ঠ জীব মেনে নিলাম, কিন্তু মানুষের সাথে অন্যান্য প্রাণীদের একটা মিল আছে। সেই মিলটা কোথায়? সেই মিলটা হলো অনুভূতি, যেটাকে উনি সেন্টিয়েন্স বলে বারবার ব্যক্ত করছেন। উনি বলছেন যে যে জীব যন্ত্রণা বোধ করতে পারে তার সেই যন্ত্রণা আমাদের নৈতিক বিবেচনায় গণ্য হওয়া উচিত। উনি বলছেন যে মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষের অনুভূতি আছে, মানুষের যন্ত্রণাটা যেমন আমাদের বোধ হয় ঠিক তেমনি যে প্রাণী যন্ত্রণা বোধ করতে পারে বা যে জীব, প্রাণী কথার থেকে আরো বেটার ভাবে, আরো উৎকৃষ্টভাবে যদি ব্যাখ্যা করি তাহলে জীব, উনি বলছেন যে জীব যন্ত্রণা বোধ করতে পারে তাদের সেই যন্ত্রণা আমাদের নৈতিক বিবেচনায় গণ্য হওয়া উচিত। এবার প্রশ্ন হলো ম্যাম নৈতিক বিবেচনা কথাটা কেন আসছে? হ্যাঁ অবশ্যই আমরা নীতিবিদ্যায় আলোচনা করছি, কিন্তু নৈতিক বোধের ব্যাপারটা কেন আসছে? আমি যদি প্র্যাকটিক্যাল এথিক্স থেকে একটুখানি নীতিবিদ্যার দিকে চলে যাই, আমরা দেখব যারা উপযোগবাদী আছেন বা সুখবাদীর কথাও যদি বলি, ওনারা বলছেন যে জীবনের যে শত মূল্য সেটা হচ্ছে আনন্দ বা সুখ। যে কাজ মানুষের সর্বাধিক সুখ উৎপন্ন করতে পারে সেটাই ভালো কাজ বা নৈতিক কাজ। তো পিটার সিঙ্গার সেই নৈতিক কথাটাকেই এখানে ইউজ করছেন। উনি বলছেন যে যে কোনো জীব যারই যন্ত্রণাবোধ আছে আর সেই যন্ত্রণাই যেন আমাদের নৈতিক বিবেচনায় গণ্য হয়, যে ওই জীবটিকে আমি কষ্ট দেব না বা ওই জীবটির সাথে আমি কোনো খারাপ আচরণ করব না। অ্যাকচুয়ালি খারাপ আচরণ অর্থে অ্যানিম্যাল এথিক্স আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে বিভিন্ন প্রাণীকে গবেষণাগারে ইউজ করা হয় বিভিন্ন মেডিসিনের জন্য, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য, তাদের যে প্রাণ বিপন্ন হয়, এখানে এই বিষয়টাকেই অনৈতিক বলা হয়েছে। তো প্রাণীদের যেহেতু অনুভূতি আছে, তো সেই অনুভূতিটাই যেন আমাদের নৈতিক তালিকার প্রথমে আসা উচিত, এটাই পিটার সিঙ্গার বলতে চাইছেন। ঠিক আছে, একটি শূকর বা মুরগির যদি যন্ত্রণা হয় তার নৈতিক গুরুত্ব একটি মানব শিশুর মতোই, যদি যন্ত্রণার মাত্রা সমান হয়। এটাই হচ্ছে পিটার সিঙ্গারের যে অ্যানিম্যাল এথিক্স তার মেইন কি পয়েন্টস। একটি শূকর ছানা বা একটি মুরগির ছানা যদি একটি মানব শিশুর মতোই তার অনুভূতি থাকে, তার যদি যন্ত্রণাবোধ থাকে, তাহলে সেই যন্ত্রণাবোধটা আমাদের অবশ্যই নৈতিকতার তালিকায় বা নৈতিকভাবে গুরুত্ব দেওয়া উচিত। নেক্সট, এই দৃষ্টিতে আমাদের নৈতিকতাকে মানব কেন্দ্রিকতা থেকে অনুভূতিশীলতা বা অনুভূতিশীলতা কেন্দ্রিকতাতে রূপান্তরিত করেছে। হ্যাঁ, অনুভূতি কেন্দ্রিকতা মানে যেখানে আমি শুধুমাত্র মানব কেন্দ্রিক ছিলাম, যে মানুষই শ্রেষ্ঠ, মানুষই বিচার বুদ্ধিশীল, ঠিক আছে, কিন্তু মানুষের সাথে সেই যে জীবের একটা সিমিলারিটি, একটা বিশাল বড় একটা মিল, যে মানুষ এবং অন্যান্য জীব প্রত্যেকেই অনুভূতিশীল। তো এই জায়গা থেকে আমাদের শুধুমাত্র মানব কেন্দ্রিকতা, এই মানব কেন্দ্রিকতা থেকে আমি স্কিপ করে বা মানব কেন্দ্রিকতা থেকে আরো ব্যাপক দিকে যাচ্ছি, যেটাকে আমি বলছি যে অনুভূতি কেন্দ্রিক। মানে নীতিবিদ্যা কখনো মানব কেন্দ্রিক হওয়া উচিত না, এটা হওয়া উচিত অনুভূতি কেন্দ্রিক। ঠিক আছে, নেক্সট, উনি আসছেন যে প্রজাতি ভিত্তিক পক্ষপাত, স্পেসিজমের কথা। উনি বলছেন এই স্পেসিজম শব্দটি সিঙ্গারের তৈরিকৃত সবচেয়ে আলোচিত ধারণাগুলির মধ্যে একটি। এটি বোঝায় এমন পক্ষপাত যেখানে কেবলমাত্র মানুষ হওয়ার কারণে মানুষকে অধিক মর্যাদা দেওয়া হয় এবং অন্যান্য প্রজাতির যন্ত্রণা এবং অধিকার অবহেলা করা হয়। যে কথাটা আমি এক্ষুনি বললাম, যে শুধুমাত্র মানুষ বিচার বুদ্ধিশীল বলে, মানুষ কোনো কিছু করে খেতে পারে বলে বা মানুষ কোনো কিছু অর্জন করতে পারে বলে আমরা মানুষকে কিন্তু অন্যান্য প্রজাতির থেকে বেশি অধিকার বোধ দিয়ে থাকি বা বেশি মর্যাদা দিয়ে থাকি। এটাকেই উনি মানে স্পেসিজমের যে বিষয়টা, স্পেসিজম বলতে পারি বা যদি বলি যে মানব কেন্দ্রিকতাবাদ, উনি কিন্তু সমালোচনা করছে। পিটার সিঙ্গার বিষয়টাকে সরাসরি সমালোচনা করছে যে শুধুমাত্র মানুষ হবার সুবাদে, শুধুমাত্র বিচার বুদ্ধিশীল হবার সুবাদে আমরা কিন্তু সব থেকে বেশি মর্যাদা ভোগ করছি অন্যান্য কিন্তু প্রাণী সমাজের থেকে, আর এই জিনিসটাকে উনি কঠোরভাবে বিরোধিতা করছেন। ঠিক আছে,
সিঙ্গারের মতে একটি বর্ণবাদ বা লিঙ্গবাদের মতো এটিও এক ধরনের নৈতিক পক্ষপাত। একদম ইতিহাস যদি দেখি চারিদিকে এই বর্ণ প্রথা, এই যে লিঙ্গবাদ, নারী পুরুষের বিভেদ, এই নিয়ে প্রচুর কথা, প্রচুর দার্শনিক, প্রচুর ইতিহাসবিদ প্রচুর রকম কথা কিন্তু বলে গিয়েছেন, প্রচুর বিদ্রোহ হয়েছে, নানা কিছু। কিন্তু এই যে একটা বিষয়, যে স্পেসিজমের যে বিষয়টা, প্রজাতিবাদ, অন্যান্য জীবের থেকে বা অন্যান্য প্রাণীর থেকে মানুষ যে উৎকৃষ্ট স্থানে বসে আছে, সব থেকে ভালো যে অধিকার বোধের যে সীমা, মর্যাদার যে সীমা, সেইখানে মানুষ কিন্তু সেই প্রথম থেকে, সৃষ্টির যে সূচনা থেকে মানুষ কিন্তু, মানে আমরাই কিন্তু অ্যাকচুয়ালি বাকি কোটি কোটি যে জীব তাদের ওপর কিন্তু প্রাধান্য বিস্তার করছি, মানে তাদের ওপর আমরা প্রভুত্ব স্থাপন করছি। আমাদের নিজেদের প্রভুত্ব, আমাদের নিজেদের যে একটা কি বলবো অধিকার, মর্যাদা, আমরা সেইটা রক্ষা করতে গিয়ে সেই দায়টা আমরা ওদের উপর চাপিয়ে দিই। দিনের পর দিন সেই ইতিহাসের সূচনা থেকে, যখন থেকে জীবের উৎপত্তি হয়েছে, তখন থেকে কিন্তু এই ট্রেন্ডটা চলে আসছে। আর এইটা নিয়েই পিটার সিঙ্গার কথা বলছেন যে লিঙ্গবাদ, লিঙ্গ বৈষম্য, বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, এই নিয়ে তো প্রচুর কথা হলো, প্রচুর বিদ্রোহ হলো, প্রচুর কিছু হলো, কিন্তু কেউ তো কখনো এই প্রজাতিবাদের বিরুদ্ধে কথা বলেনি। সৃষ্টির সূচনা থেকে এই যে প্রত্যেকটা জীব, আমাদের মানুষের অধিকার, মানে আমাদের মানুষের যে আমরা সমাজ গঠন করেছি, রাষ্ট্র গঠন করেছি, শহর গঠন করেছি, কিন্তু সব দিক থেকে সেই বাকি জীবদের কিন্তু আমরা পিছিয়ে রেখেছি। সেই বাকি জীবদের ওপর আমরা আমাদের যে নিরঙ্কুশ ক্ষমতা, নিরঙ্কুশ যে অধিকার, সেইটা চালিয়ে আসছি, একচেটিয়া যে দৌরত্ব, সেইটা চালিয়ে আসছি। কেন? কারণ আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব। এটাই পিটার সিঙ্গারের বক্তব্য। নেক্সট উনি বলছেন যে প্রাণী ভোজ ও খাদ্যাভ্যাস। উনি বলছেন শিল্পভিত্তিক যে পশুপালন, ফ্যাক্টরি ফার্মিং এ প্রাণীরা দীর্ঘমেয়াদী ভয়াবহ যন্ত্রণা ভোগ করে। এই খাদ্য প্রথা শুধু অপ্রয়োজনীয় নয়, বরং আমাদের সুখ বা স্বাচ্ছন্দ্যের জন্য অসংখ্য প্রাণীর যন্ত্রণা তৈরি। এই যে বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করছি, আশা করব ক্লাসের শেষে আপনাদের কাছে এটা ভীষণ ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি পিটার সিঙ্গারকে বারবার উপযোগবাদী বলছি। হ্যাঁ, একটু দেখুন, উনি বলছেন যে ফ্যাক্টরি ফার্মিং, যেখান থেকে ধরুন আমরা মাংস পাই বা দুধ পাই, যে ডেয়ারি ফার্মগুলো থাকে, উনি বলছেন যে এইখানেও কি করা হয়, যে পশুদেরকে অমানবিক যন্ত্রণার শিকার হতে হয়। আমরা নিজেরাও জানি যে হয়তো ইম্যাচিওর থাকা অবস্থায় ম্যাচিওর করার জন্য বিভিন্ন রকম ওষুধ, বিভিন্ন ইনজেকশন তার শরীরে ইনজেক্ট করা হয়, যাতে তাড়াতাড়ি সেই প্রাণীটি, একটি মুরগি বা একটি ছাগল বা একটি ভেড়া, তাড়াতাড়ি মানে মাংস, বেশি পরিমাণ যাতে মাংস দিতে পারে, বা তাকে কেটে যাতে বেশি পরিমাণ, বেশি ওজন হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। তো এই জন্য পিটার সিঙ্গার বলছে এইসব জায়গাতে পশু বা প্রাণী কি হয়, একটা বিরাট রকম যন্ত্রণার শিকার। ঠিক আছে, নেক্সট। ফলে তিনি বলেন যদি আমরা কম যন্ত্রণার বিকল্প বেছে নিতে পারি, যেমন নিরামিষ খাদ্য, এটাও কিন্তু পিটার সিঙ্গারের যে অ্যানিম্যাল এথিক্স বা বলতে পারি প্র্যাকটিক্যাল এথিক্সের একটা ভালো পয়েন্ট। উনি কিন্তু বারবার যে নিরামিষ খাবার, অর্থাৎ ভেজ খাবারের দিকে উনি বারবার একটা দৃষ্টি রেখেছেন। যে প্রাণী খাদ্য মানে মাছ, মাংস, ডিম, এগুলো ছাড়া কি খাবার নেই? হ্যাঁ আছে, তাহলে নিরামিষ খাবারটা খেয়ে বাঁচুন। মানে পিটার সিঙ্গারের যদি পার্সোনাল মতের কথা বলি, উনি কিন্তু নিরামিষ বা ভেজ খাবারের দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করেছে। ঠিক আছে, তবে আমাদের নৈতিক দায়িত্ব সেই দিকেই যেতে হবে। একদম উনি বলছেন যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর যন্ত্রণাকে যদি আমি কম করতে চাই, যদি নিরামিষ খাবারকে আমি বিকল্প হিসেবে বেছে নিই, তাহলে কি হবে, সেই প্রাণীদের যে অযাচিত যে যন্ত্রণা, অমানবিক যে বেদনা, সেটা তো কমে যাবে। আর সেইটা কমে গেল মানে একটা সুখ উৎপাদন হলো, আর সুখ উৎপাদন হলো মানে সেটা নৈতিক কাজ। এই দিক থেকেও কিন্তু পিটার সিঙ্গার একটা উপযোগবাদী দার্শনিক হিসেবে কিন্তু পরিচয় বহন করছেন। ওকে, নেক্সট হচ্ছে প্রাণী পরীক্ষা এবং গবেষণা, আর একটা ক্ষেত্র। তাহলে একটু আগে আমরা পেলাম যে ফ্যাক্টরি ফার্মিং, নেক্সট আমরা পাচ্ছি অ্যানিম্যাল টেস্টিং। সিঙ্গার নির্দিষ্টভাবে বিজ্ঞান গবেষণায় প্রাণীর যে ব্যবহার মানে অ্যানিম্যাল টেস্টিংকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন যদি প্রাণীর যন্ত্রণার মাত্রা মানুষের পরীক্ষার তুলনায় সমতুল্য হয়, তাহলে তা নৈতিকভাবে সমান এবং
কেবল মানব কল্যাণ এর যুক্তিতে প্রাণীর অকারণ বেদনা বৈধ নয়। উনি বলছেন যদি প্রাণীর যন্ত্রণার মাত্রা মানুষের পরীক্ষার তুলনায় সমতুল্য হয় তাহলে সেটা নৈতিকভাবে গুরুত্ব। একটু বেনথামের মতবাদের দিকে আসছি। মানে যদি আমি টোটাল উপযোগবাদটাই আলোচনা করি, সেখানে একটা বিষয় বলা আছে, হয়তো 10টা প্রাণীর ওপরে আমি একটা ইনজেকশন ইনজেক্ট করলাম বা একটা মেডিসিন অ্যাপ্লাই করলাম, সেই 10টা প্রাণীর হয়তো আপাত ক্ষতি হলো, কিন্তু সেই ইনজেকশন বা সেই যে মেডিসিন আবিষ্কারের পরে দেখা গেল 10 লক্ষ লোকের প্রাণ বেঁচে গেল। তাহলে এন্ড অফ দ্য ডে কি হলো, 10 লক্ষ লোকের কিন্তু ভালো হলো। হ্যাঁ, সেক্ষেত্রে যারা উপযোগবাদী রয়েছেন মিল বেনথাম, তারা বলছেন যে ঠিক আছে, যে কাজটা অর্থাৎ ফলাফলটা যখন আমি পাচ্ছি আমার কিন্তু এই 10টা প্রাণীর জীবনের পরিবর্তে 10 লক্ষ লোকের ভালো হলো, তাহলে সেই কাজটা ভালো কাজ। কিন্তু পিটার সিঙ্গার বলছেন না, একেবারেই না, এইখানেই পার্থক্য। উনি বলছেন যে না, 10টা প্রাণীর ক্ষতি করে 10 লক্ষ লোকের ভালো করছি, মানে এন্ড অফ দ্য ডে আমি রেজাল্টটাকে ভালো বলে গোটা কাজটাকে ভালো বলছি, একেবারেই সেটা সমর্থিত না অ্যাকর্ডিং টু পিটার সিঙ্গার। উনি বারবার বলছেন যে প্রাণীর যে যন্ত্রণা বোধ, সেই যন্ত্রণা বোধটা ওই 10 লক্ষ মানুষের যে প্রাণ বেঁচে গেল তার সমতুল্য কিন্তু হতে পারে না। মানে এমন কোনো কাজ আমি করব না, অ্যাকচুয়ালি পিটার সিঙ্গারের ভাষায়, যে এমন কোনো কাজে যুক্ত হব না বা এমন কোনো পরীক্ষা নিরীক্ষা করব না যাতে একটা মাত্র প্রাণীরও প্রাণ বিপন্ন হয় বা সে যন্ত্রণা অনুভব করে। পিটার সিঙ্গারের গোটা আলোচনাটা কিন্তু এই যন্ত্রণা, এই অনুভূতির ওপরেই বেস করে আছে। উনি কিন্তু সরাসরি কখনো বলেননি যে প্রাণী হত্যা করো না, প্রাণী মেরো না, এমনটা না। উনি কারণ দর্শিয়েছেন, উনি বারবার কারণটা দেখিয়েছেন যে কারণ তারা অনুভূতিশীল, কারণ তাদের ব্যথা বেদনা আছে। এই বিষয়টাই হচ্ছে পিটার সিঙ্গারের অ্যানিম্যাল এথিক্স বা অ্যানিম্যাল লিবারেশন যে গ্রন্থটা, তার মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, নেক্সট। তবে আর একটা কথা উনি এখানে বলছেন যে কোনো পরীক্ষা যদি বাস্তবিকভাবে প্রাণ রক্ষা করে এবং বিকল্প না থাকে, বারবার কিন্তু মানে প্রত্যেকটা থিওরি আপনারাও জানেন যে একটা করে ব্যতিক্রম থাকে। ব্যতিক্রমটা কি উনি বলছেন, যদি একান্তই উপায় না থাকে যে সেই 10টা প্রাণীকে না মেরে বা সেই 10টা প্রাণীর ওপর আমি সেই ইনজেকশনটা ইনজেক্ট না করে আমার কিছু করার নেই, আদার্স কোনো বিকল্প আমার হাতে নেই, যদি এই অবস্থা থাকে সেক্ষেত্রে এটা বৈধ বলা যেতে পারে। কারণ বিকল্পটা আপনাকে খুঁজতে হবে। দেখুন বিকল্পের যে পোর্শনটা, এটা কিন্তু একটু আগে আমরা আসলাম ওই নিরামিষ আর আমিষ খাবারের মধ্যে। উনি বলছেন আমিষ খাবার না খেয়ে একটা বিকল্প তো রয়েছে আমাদের কাছে, কি ভেজ, নিরামিষ খাবারের একটা বিকল্প রয়েছে। তাহলে সেই বিকল্পটা যখন রয়েছে তাহলে ফালতু আমিষ খাবারকে কি হবে, অন্য প্রাণীর যন্ত্রণা বেদনার কারণ হয়ে তো কোনো লাভ নেই। তো পিটার সিঙ্গার বলছেন যে বাস্তবিক ক্ষেত্রগুলো আমি আলোচনা করছি, এই যে বলবো ফার্মিং এর যে কথাটা উনি বলছেন, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কথা উনি বলছেন, সব ক্ষেত্রেই উনি বিকল্প কথাটাকে ইউজ করছেন, সাবস্টিটিউট কথাটাকে ইউজ করছেন, যে যদি আপনার কাছে বিকল্প থাকে তাহলে প্রাণী হত্যা। এটাই নেক্সট। নেক্সট হচ্ছে এইখানে একটা পোর্শন আমি রেখেছি, আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে অ্যানিম্যাল রাইটস নিয়ে, কিন্তু সিঙ্গার কখনো অ্যানিম্যাল রাইটস শব্দটা ব্যবহার করেননি, মানে কিছুটা এড়িয়ে গেছেন। প্রত্যেকের তো ফিলোসফির একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, সকলের আলোচনা ক্ষেত্রে একরকম। তো পিটার সিঙ্গার বেসিক্যালি অ্যানিম্যাল রাইটস যে শব্দটা, প্রাণীর অধিকার, উনি অধিকার ব্যাপারটাকে খুব একটা প্রয়োগ করতে চাননি, কারণ তিনি অধিকার ভিত্তিক নীতিবিদ্যা নন, উপযোগ বা অনুসরণ, এটাই আপনাদের বোঝাতে চাইছি। তার মতে অধিকারের চেয়ে নৈভিত্তিক যন্ত্রণা মাপকাঠি দিয়ে প্রাণীদের নৈতিক মর্যাদা বিচার করা উচিত। উনি বলছেন যে অধিকারের লড়াই, এই অধিকারের লড়াইয়ের থেকে আমি যদি একটা নৈতিক মানদণ্ডকে তুলে ধরি, মানে এই যে বারবার যেটা বলছি যন্ত্রণা, যন্ত্রণা অনুভূতি প্রভৃতি মাপকাঠি দিয়ে যদি আমি সুখের পরিমাণটা বিচার করি, তাহলে আমার মনে হয় যে নীতিবিদ্যার যে আলোচনা ক্ষেত্রটা আরো বেশি ব্যাপক হবে। আর সেই অর্থে উনি প্রাণীর অধিকারের লড়াই কিন্তু সরাসরি অবতীর্ণ হতে চাননি। ওকে, নেক্সট। তাই তিনি অ্যানিম্যাল লিবারেশন বা প্রাণী মুক্তির পক্ষে নৈতিক বিবেচনার প্রসারণ বলে করেন, অধিকারের বদলে, অধিকার ঘোষণার বদলে।
সরাসরি উনি অধিকার ঘোষণা করেননি, বরং নৈতিক বিবেচনার খাতায় উনি লিখেছেন যে প্রাণীদের যে অনুভূতি আছে, প্রাণীদের যে যন্ত্রণা বোধ আছে, সেইটা যেন আমাদের নৈতিকতার আওতায় আসে, অধিকারটা নয়। আর অধিকারের লড়াইয়ে একটা অসম লড়াই হবে, সেই লড়াইয়ে জেতা হারা পুরোটাই অন্য একটা দিকে চলে যাচ্ছে। উনি সরাসরি উপযোগবাদটাকে স্মরণ করে যে নৈতিকতার মানদণ্ড সেটাই হওয়া উচিত যে প্রত্যেকটা জীবের যন্ত্রণা বোধ আছে, অনুভূতি, সেই জন্য যে অন্যের অনুভূতিকে, অন্যের যন্ত্রণাকে যদি আমি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, সেটা নৈতিক কাজ বলে বিবেচিত হবে না। এটাই পিটার সিঙ্গারের অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থের বক্তব্য। নেক্সট, এটা তো আমি এক্ষুনি বললাম যে নিরামিষ খাবারের যে বিষয়টা, সিঙ্গারের দর্শন অনুসরণ করলে নিচের সিদ্ধান্তে কি পৌঁছায় যে ডেইরি শিল্প বা ডিম উৎপাদনের জন্য প্রাণীদের বেদনার কারণ হওয়া উচিত না। আমাদের খাদ্যাভ্যাস এমন হওয়া উচিত যাতে অন্তত প্রাণীদের যন্ত্রণা সর্বনিম্ন পর্যায়ে থাকে, যেমন ভেগান জীবনধারা, যাকে আমরা শাকাহারী বলি বা নিরামিষাশী বলি। তো সেই রকম একটা জীবনধারা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা অন্য প্রাণীদের যন্ত্রণার কারণ হব। এটাই একমাত্র নৈতিক কাজ অ্যাকর্ডিং টু পিটার সিঙ্গার। ওকে, নেক্সট, এই বিষয়টাও আমি আলোচনা করলাম যে মানব কেন্দ্রিকতার চ্যালেঞ্জ। বলছে সিঙ্গারের প্রাণী নীতিবিদ্যা মূলত নৈতিক বিস্তারের একটি দৃষ্টান্ত, যেখানে মানুষ কেবল নিজের গোত্র, জাতি, ধর্ম এবং শ্রেণীকে নৈতিকতার অন্তর্ভুক্ত করত। কোথায় করত? মানব কেন্দ্রিকতাবাদে। ওই অ্যানথ্রোপোসেন্ট্রিক যে মতটা, সেইখানে কিন্তু মানুষ কেবল নিজের গোত্র, নিজের জাতি, নিজের লিঙ্গ, এই সব নিয়ে কিন্তু চর্চায় আছে, মানব কেন্দ্রিকতাবাদ। কিন্তু পিটার সিঙ্গার বলছেন যে এখন সময় এসেছে নৈতিক পরিসরকে সমস্ত অনুভূতিশীল জীবের দিকে প্রসারিত করা। অনেক ইতিহাস, অনেক বিদ্রোহ, অনেক যুদ্ধ তো হলো মানুষের লিঙ্গ বৈষম্যকে নিয়ে, মানুষের শ্রেণী বৈষম্যকে নিয়ে। তাহলে এইবার আমাদের নৈতিকতার যে চিন্তাধারা, সেইটাকে প্রসারিত করব সকল অনুভূতিশীল জীবেদের জন্য। ঠিক আছে, পিটার সিঙ্গারের মেইন যে দর্শন, মেইন যে নীতি দর্শন, এইখানেই সেটা দর্শায়। নেক্সট, আচ্ছা, এছাড়াও আপনাদের কিছু কোশ্চেন থাকে প্র্যাকটিক্যাল এথিক্স রিলেটেড। কিছু কোশ্চেন দেখবে এমনও আসে যে অ্যানিম্যাল এথিক্সকে ছাপিয়ে পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্সের দিকে নিয়ে যায়। কারণ প্র্যাকটিক্যাল এথিক্সের বেশ কিছু ক্ষেত্রে, যেমন ধরুন ইউথেনসিয়া, যেমন অ্যাবর্শন, এইসব নিয়েও কিন্তু পিটার সিঙ্গার ছোট ছোট বক্তব্য রেখেছেন। তো সেইটাও আপনাদের সামনে তুলে ধরছি যে প্র্যাকটিক্যাল এথিক্স সম্পর্কে তার যে মূল ধারণা। তো প্রথমেই আলোচনা করব যে ইকুয়াল কনসিডারেশন অফ ইন্টারেস্ট, মানে স্বার্থের সমান বিবেচনা। সিঙ্গারের মতে নৈতিক সমতা মানে সবাইকে সমান আচরণ করা নয়, বরং প্রত্যেকের স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ডিপলি বোঝার চেষ্টা করতাম। আমরা সমতা মানে কি বুঝি? সমতা মানে আমরা বুঝি যে সবাইকে সমান আচরণ করা, বা সবার প্রতি আমরা যেন সমভাব রাখি। এটাই তো আমাদের অর্থে যেটাকে সম আচরণ বলি আমরা, তাই না, সমতা। কিন্তু পিটার সিঙ্গার বলছেন যে না, সবার প্রতি সমান আচরণ করার থেকেও প্রত্যেকের স্বার্থকে যদি সমান গুরুত্ব দিই। এই সেম বিষয়টা কিন্তু আমরা গান্ধীজির যে সর্বোদয়, গান্ধীজির সর্বোদয়তেও কিন্তু উনি এই বিষয়টাই বলেছেন। ওই যে আনটিল টু দ্য লাস্ট, এখানেও বলেছেন যে প্রথম থেকে একদম শেষ যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সমাজের একদম শেষে যে ব্যক্তি আছেন, তার স্বার্থটা এবং প্রথম যে ব্যক্তি আছেন তার স্বার্থটা, দুজনের স্বার্থকে আমাদের সেম ভাবে দেখতে হবে। এটাই হচ্ছে গান্ধীজির সর্বোদয়ের আদর্শ। সেম কিন্তু আমরা পিটার সিঙ্গারের দর্শনেও বা নীতি দর্শনেও পাচ্ছি। বারবার দর্শন বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নীতি দর্শন। ওকে, একজন পশু যদি তীব্র যন্ত্রণা ভোগ করে, তাহলে সেটি একটি মানব শিশুর যন্ত্রণার মতোই গুরুত্বপ্রাপ্ত হওয়া উচিত, যদি যন্ত্রণার মাত্রা সম আচরণ করার থেকে উনি বলছেন যে প্রত্যেকটা জীবের স্বার্থকে সমানভাবে দেখা উচিত। একটা মানব শিশু, সে যেমন নিজের প্রাণ বাঁচাতে আকুল, একটা কি বলবো, একটা ছোট মুরগির ছানা বা একটি ছাগলের ছানা, সেও নিজের প্রাণ বাঁচাতে ঠিক ততটাই তৎপর। যেহেতু কি যন্ত্রণাটা সেম, এই যন্ত্রণার দিক থেকে একটি মানব শিশু এবং একটি মুরগির ছানা বলতে পারি বা অন্য কোনো প্রাণী, কেউ কিন্তু সেম ভাবে যন্ত্রণা ভোগ করে।
দ্যাটস ওয়াই সরাসরি বলছেন যে প্রত্যেকের স্বার্থকে সুরক্ষিত করতে হলে প্রাণী হত্যাটাকে বন্ধ করতে হবে। হত্যার থেকেও বলবো যে প্রাণীদের যন্ত্রণাটা দেওয়া বন্ধ করতে, যে কোনোভাবে, সবসময় যে হত্যার দিয়েই হয় তা না। এই যে ডেয়ারি শিল্প, দুগ্ধ শিল্পের ক্ষেত্রে কি প্রাণীদের সেই ফার্মে রেখে দিনের পর দিন বিভিন্ন রকম ওষুধ ইনজেক্ট করে তাদের মানে যতটা বেশি লাভ মানে মুনাফা অর্জন করা যায় সেই চেষ্টা করা হয়, তাদের যন্ত্রণা তাদের ব্যথার দিকে কিন্তু কোনো গুরুত্ব থাকে না। তো এই বিষয়টাকে পিটার সিঙ্গার কিন্তু তার অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থের মাধ্যমে সবার সামনে নিয়ে এসেছে। ঠিক আছে, নেক্সট। এটাই উনি লিখেছেন যে আমরা সকল মহান আমাদের মানুষের সঙ্গে সঙ্গে বাকি শিম্পাঞ্জি, গরিলা, প্রত্যেকটা প্রাণীর যে সমানভাবে তাদের যে স্বার্থ রক্ষা, এই বিষয়টার দাবি জানায়। তার যে প্র্যাকটিক্যাল এথিক্স, উনি এইখানে প্রত্যেকটা জীবের যে সমান অধিকার, প্রত্যেকটা প্রাণীর যে সমান অধিকার, সেই বিষয়ে কিন্তু দাবি জানায়। ঠিক আছে, নেক্সট। এখানে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন আপনাদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা এবং নির্যাতন। এই তিনটে পয়েন্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে কোন কোন বিষয়ের উপর জোর দিয়েছেন। তো এই তিনটে বেসিক বিষয়, এই তিনটে বিষয়কে তিনি প্রাণীর যে নৈতিকতা বা অধিকারের মধ্যে রেখেছেন। ঠিক আছে, আরো একটা গুরুত্বপূর্ণ, অনেকেরই এটা অজানা, সেটা হচ্ছে যে এফেক্টিভ অল্ট্রুইজম, অর্থাৎ আমাদের কার্যকর পরোপকার। এখান থেকেও কিন্তু কোশ্চেন বলছে, পিটার সিঙ্গার এক ধরনের নৈতিক দায়বদ্ধ দাননীতির কথা বলেন, যেখানে দান বা সাহায্য তখনই নৈতিকভাবে গৃহীত যদি তা সর্বোচ্চ উপকার বয়ে আনে। একজন ব্যক্তি যদি বিলাসিতার কিছু খরচ কমিয়ে এমন কোনো সংগঠনে দান করেন যেখানে সেই অর্থ দিয়ে বহু প্রাণ বাঁচানো সম্ভব, এটাও কিন্তু গান্ধীজির নীতির সঙ্গে যাচ্ছে। গান্ধীজি যে ট্রাস্টিশিপের কথা উনি বলেছিলেন, অবশ্যই এটা সমাজের যে অর্থ বলুন, সমাজের সম্পত্তির তত্ত্বাবধায়ক সংকীর্ণ অর্থ। কিন্তু যদি আমি ব্যাপক অর্থে বলি, গান্ধীজিও কিন্তু একই কথা বলেছিলেন যে সমাজের ধনী ব্যক্তিরা বা যাদের অর্থ সম্পদ ভালো আছে, তারা যদি যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে যদি দান করেন, তাহলে কি সমাজের যে বৈষম্য, আর্থিক বৈষম্য, সেই বিষয়টা কিন্তু কেটে যাবে। তো পিটার সিঙ্গারও একইভাবে বলছেন যে আমার বিলাসিতার কিছু খরচ কমিয়ে আমি যদি অন্য একটি সংগঠনে দান করি বা কোনো ব্যক্তিকে দান করি, যাতে সেই অর্থ দিয়ে তার প্রাণ বাঁচানো যায়। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের যাচ্ছে। এখানে লেখা রয়েছে, ইফ উই ক্যান প্রিভেন্ট সামথিং ব্যাড উইদাউট স্যাক্রিফাইসিং এনিথিং অফ কম্পারেবল মরাল ইম্পর্টেন্স উই অট টু ডু। পিটার সিঙ্গার তার বলা একটা বিখ্যাত কোটেশন, আপনাদের কিছু কোটেড কোশ্চেনও আসে, আমি এই নীতিবিদ্যা থেকে খুব একটা বেশি দেখিনি, তবুও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এটা রাখার চেষ্টা করেছি। উনি বলছেন যে আমি যাকে সাহায্য করতে পারি সে আমার থেকে 10 গজ দূরেও থাকতে পারে বা 10 মাইল দূরেও থাকতে পারে। এমনও হতে পারে যে আমি তাকে চিনি, আবার এমনও হতে পারে আমি তাকে চিনি না। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই যদি সেই চেনা বা অচেনা যে কোনো ব্যক্তির কি হয়, উপকারে হয়, বা তার যদি জীবনে সুখ উৎপাদন করতে পারি, তার জীবনে যদি আনন্দ এনে দিতে পারি, তাহলে এক কথায় সেটা নৈতিক। পিটার সিঙ্গার কিন্তু শুধুমাত্র অ্যানিম্যাল এথিক্সে অন্যান্য মনুষ্যতর প্রাণীর দিকে গুরুত্ব দেননি, উনি কিন্তু এই মনুষ্য সমাজে যাদের নিড আছে, যাদের প্রয়োজন আছে, তাদের প্রতিও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছেন। ওকে, নেক্সট। আচ্ছা, এবার চলে আসবো অ্যাবর্শনের দিকে। সিঙ্গারের মতে শুধুমাত্র জীবিত হওয়ার কারণে কেউ নৈতিক মর্যাদা দাবি করতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে আমার ভেতরে জীবন আছে, আমার ভেতরে প্রাণ আছে মানেই যে আমি নৈতিক অধিকার দাবি করতে পারি এমনটা নয়। কেন? উনি বলছেন নৈতিক মর্যাদা নির্ভর করে চেতনা, আত্মজ্ঞান এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা থাকার উপর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। অনেকেই মনে করে থাকেন যে যেহেতু পিটার সিঙ্গার প্রাণী হত্যা নিয়ে একটা দাবি তুলেছেন, তাহলে বোধহয় উনি প্রত্যেকটা প্রাণীকে যার অ্যাকচুয়ালি যার ভেতর প্রাণ আছে, প্রাণ থাকা মানেই তিনি তার অধিকারের কথা বলছেন। অ্যাকচুয়ালি না, এটা উনি
প্রাণীকে অ্যাকচুয়ালি চেতনার দিক থেকে ব্যাখ্যা করছেন, চেতনা বলুন, অনুভূতি বলুন, আত্মবোধ বলুন, এই দিক থেকে ব্যাখ্যা করতে, মানে পিটার সিঙ্গারের দর্শনে বা পিটার সিঙ্গারের মতে একটা জীব তখনই শত মূল্যবান যখন তার ভিতর চেতনা থাকবে। এইটা যদি আপনি বুঝতে পারেন বা এইটাকে যদি অ্যাজ আ কিওয়ার্ড ধরে নেন, তাহলে পিটার সিঙ্গারের গোটা প্র্যাকটিক্যাল এথিক্সটা আপনার কাছে ক্লিয়ার হবে। যে অ্যাকর্ডিং টু পিটার সিঙ্গার, যাকে আমি প্রাণী বলছি বা যাকে জীব বলে বিবেচনা করছি, যার অধিকারের জন্য লড়াই করছি, অ্যাকচুয়ালি তার মধ্যে কি থাকা উচিত? তার মধ্যে থাকা উচিত চেতনা, তার মধ্যে থাকা উচিত আত্মবোধ, তার মধ্যে থাকা উচিত অনুভূতি। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে শুধুমাত্র জীবন আছে মানে সে জীব নয়। হ্যাঁ, দেখুন উনি বলছেন, ফলে যেসব ভ্রূণ বা নবজাতকের মধ্যে এই ক্ষমতা অনুপস্থিত, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের হত্যা নৈতিকভাবে গ্রহণযোগ্য হতো। এই পোর্শনটা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে একটা ব্যতিক্রম বলতে পারেন তার দর্শনের। তিনি বলছেন যে নবজাতক বা ভ্রূণ, যারা ভ্রূণ অবস্থায় থাকাকালীন তার ভেতর তো চেতনা থাকছে না, তার মধ্যে অনুভূতি থাকছে না, তো সেই অবস্থায় যদি আমি গর্ভপাত করি বা অ্যাবর্শন করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই নৈতিকভাবে গ্রহণযোগ্য অ্যাকর্ডিং টু পিটার সিং। তিনি বারবার বলছেন যে চেতনা যদি না থাকে, কোনো জিনিসের যদি চেতনা না থাকে, তার ভেতর যদি আত্মজ্ঞান না থাকে, তার ভেতর যদি অনুভূতি না থাকে, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আমাদের অ্যাবর্শন বা ভ্রূণ হত্যা কিন্তু নৈতিকভাবে গ্রহণযোগ্য। ঠিক আছে, নেক্সট চলে আসবো ইউথেনেসিয়া অর্থাৎ কৃপা হত্যা। গতদিনের ক্লাসেও যারা ইউথেনেসিয়ার ভিডিওটা অলরেডি দেখেছেন তারা জানেন পিটার সিঙ্গার কিন্তু আমাদের ভলেন্টারি ইউথেনেসিয়াকে সমর্থন করেন। সরাসরি উনি ভলেন্টারি ইউথেনেসিয়াকে সমর্থন করেন, কারণ ভলেন্টারি ইউথেনেসিয়াতে যে ব্যক্তি নিজের জীবন হননের জন্য পারমিশন দিচ্ছেন, কোনো রকম বাইরে থেকে জোর প্রয়োগ ছাড়াই উনি নিজের জীবন হননের জন্য নিজে সেটাকে মত দিচ্ছেন। তো এই ধরনের ইউথেনেসিয়াকে কিন্তু পিটার সিঙ্গার সমর্থন করেন। তিনি বলছেন যে একজন আত্মসচেতন ব্যক্তি, ওনার যে নীতি দর্শন, সেখানে বারবার এই আত্মচেতন, বারবার অনুভূতি, সচেতনতা, ব্যথা বেদনা, এই জাতীয় কিওয়ার্ডসগুলো আপনারা পাবেন। কারণ একটু আগেই আমি আপনাদের বললাম যে পিটার সিঙ্গারের নীতি দর্শন সব প্রাণীর জন্য হলেও, হ্যাঁ সব প্রাণীর জন্য হলেও তার দর্শন এমন না যে প্রাণ আছে মানেই তোমার মর্যাদা আছে, এমনটা না। প্রাণ থাকার পাশাপাশি তোমার চেতনা থাকতে হবে, তোমার অনুভূতি থাকতে হবে, তোমার আত্মবোধ থাকতে হবে। ঠিক আছে, এইটা থাকলেই তুমি পিটার সিঙ্গারের দর্শনে বা পিটার সিঙ্গারের নীতি দর্শন অনুযায়ী তুমি সেই নৈতিক মর্যাদাটা পাওয়ার অধিকারী। ওকে, তো এমন পরিস্থিতিতে সে যদি নিজের মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেন এবং তার জীবন শুধু যন্ত্রণা ভরা হয়, পিটার সিঙ্গার এখানে বলছেন যে বেঁচে থাকা অবস্থায় সে যদি অধিক যন্ত্রণা ভোগ করে এবং মৃত্যুর ওই সামান্য অংশটুকু তার যদি যন্ত্রণাকে লাঘব করতে পারে, তাহলে অবশ্যই ভলেন্টারি ইউথেনেসিয়া গ্রহণযোগ্য বা সমর্থিত। তিনি বলছেন যে এই জীবনে বেঁচে থেকে যদি সে বিশাল পরিমাণ যন্ত্রণা ভোগ করে এবং মৃত্যুতেই তার সেই যন্ত্রণার পরিসমাপ্তি হয়, তবে সেই মৃত্যু বা সেই ইউথেনেসিয়া কিন্তু সমর্থিত। ওকে, আচ্ছা, এই ছিল পিটার সিঙ্গারের মেন যে প্র্যাকটিক্যাল এথিক্সের আলোচ্য বিষয়। আপনাদের খুব যে ডেপথে কোশ্চেন আসে এমনটা না, ওই প্রাণী হত্যা রিলেটেড বা যে কোশ্চেনটা আমি আপনাদের বললাম যে অনুভূতি, ওই সেন্টেন্সের জায়গাটা চেষ্টা করবেন যদি ইংলিশ টার্মটা মনে থাকে ভালো, আদারওয়াইজ অনুভূতি, আত্মবোধ, চেতনা, এই জাতীয় শব্দ আপনারা এমসিকিউ এর যে 4টে অপশন থাকে সেইখানে পয়েন্ট আউট করার। ঠিক আছে, চলুন কিছু কোশ্চেন সলভ করা যাক। ফার্স্ট কোশ্চেন, পিটার সিঙ্গার যে যুক্তির মাধ্যমে প্রাণী নির্যাতনের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেন তা কোন নীতিবিদ্যার উপর ভিত্তি করে? একদম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যবহারিক উপযোগবাদ। পিটার সিঙ্গারের যে বক্তব্য, পিটার সিঙ্গারের যে নীতি দর্শন, তার মূলেই আছে উপযোগবাদ। ঠিক আছে, সেটা অবশ্যই আধুনিক উপযোগবাদ বা ব্যবহারিক উপযোগবাদ আমরা বলে থাকি, কিন্তু মেইন বিষয় হচ্ছে উপযোগ। দ্যাটস ওয়াই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পিটার সিঙ্গার স্পেসিসিজম শব্দটি ব্যবহার করেন।
কি ক্ষেত্রে বা কিসের জন্য? আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু কিন্তু এখানে একটা টার্ম মিসিং আছে, সেটা হচ্ছে অন্যায্য। হ্যাঁ, ন্যায্যতা কথাটা একেবারে ভুল। মানে একটুখানি যদি স্পেসিসিজমের দিকে যাই আমরা, মানে প্রজাতিবাদের দিকে যাই, উনি বারবার বলছেন যে মানুষের বিচার বুদ্ধি আছে, মানুষের যন্ত্রণাবোধ আছে, মানুষ শ্রেষ্ঠ জীব বলেই মানুষ কি করছে, সেই সৃষ্টির সূচনা থেকে এখন পর্যন্ত অন্যান্য প্রাণীদের উপরে নিজেদের অধিকার খাটাচ্ছে, অন্যান্য প্রাণীদের নিজেদের অধিকার থেকে কি করছে, বঞ্চিত করছে শুধুমাত্র প্রজাতিবাদের জন্য। কাজেই অপশন সি আমাদের কারেক্ট আনসার হবে, যে পিটার সিঙ্গারের স্পেসিসিজম শব্দটি ব্যবহার করেন মানুষের প্রতি পক্ষপাতিত্বের অন্যায্যতা দেখাতে। কারণ পিটার সিঙ্গার কিন্তু কোনো অর্থেই বলেনি যে এই যে মানুষের একচেটিয়া অধিকার এটা সবসময় ন্যায্য, উনি কখনো বলেননি। এই ঠিক এই কারণে এখানে অন্যায্য হবে। হ্যাঁ, শব্দটা একটুখানি মিসিং হয়েছে, অপশন বি কারেক্ট আনসার, কিন্তু অন্যায্য হবে এটা। ওকে, নেক্সট। সিঙ্গারের মতে কোনো জীব অনুভূতিশীল হলে কি করা উচিত? কোনো জীব যদি অনুভূতিশীল হয় সেক্ষেত্রে কি করা উচিত? অবশ্যই তার যন্ত্রণার হিসাব উপযোগবাদী হিসেবে নেওয়া উচিত, উপযোগবাদী হিসেবে নেওয়া উচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। নিচের কোনটি সিঙ্গারের প্রাণ নীতিবিদ্যার মূল ভিত্তি? প্রাণী নীতিবিদ্যা, অ্যানিমাল এথিক্সের মূল ভিত্তি কি? একদম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রাণীর অনুভব করার ক্ষমতা। সেন্টেন্স জায়গাটা আছে। ওকে, নেক্সট। কোশ্চেন নাম্বার 5। পিটার সিঙ্গার ন্যায্যতা এবং গণ্যতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনটা যাবে নৈতিকতা বিবেচনায়? আচ্ছা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সকল অনুভূতিশীল জীবের সমান বিবেচনা প্রাপ্য, সকল অনুভূতিশীল জীবের সমান বিবেচনা প্রাপ্য। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সিঙ্গারের মতে ভ্রূণ হত্যাকে কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য বলা যেতে পারে কারণ? অ্যাবর্শনের কারণ ভ্রূণের কোনো অনুভূতি নেই, ভ্রূণের কোনো অনুভূতি নেই। অনেকেই বলবেন অপশন ডি হতে পারে, কিন্তু ওই যে বললাম পিটার সিঙ্গারের নিদর্শনটা অনুভূতিকে কেন্দ্র করে এসছে, কাজেই অপশনের মধ্যে অনুভূতি বা আত্মবোধ বা চেতনা জাতীয় কোনো কিওয়ার্ডস যদি খুঁজে পান তাহলে সেই অপশনটাই কিন্তু অ্যাকিউরেট। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 7। নিচের কোনটি সিঙ্গার এবং বেনথামের মধ্যে মূল পার্থক্য নির্দেশ? এটা কিন্তু ক্লাসে আলোচনা হচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সিঙ্গার প্রাণীদের যন্ত্রণা ও নৈতিক বিবেচনা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেটা বেনথামের সাথে পার্থক্য আছে, ওই যে 10টা প্রাণীর সঙ্গে 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করলাম, এটাই কিন্তু বেনথামের সাথে সিঙ্গারের একটা বিরাট বড় পার্থক্য। গান্ধীজির সর্বোদয় নীতির মতো, যে সকলের যদি মানে প্রত্যেকটা জীবের যেহেতু যন্ত্রণা বোধ আছে, অনুভূতি আছে, কাজে সেই 10টা প্রাণের যদি যন্ত্রণা বোধ থেকে থাকে তাহলে সেই 10টা প্রাণকে বিপন্ন করার কিন্তু কোনো অর্থ হয় না, যদি এবং কেবল যদি আমার কাছে বিকল্প থাকে। ওকে, নেক্সট,
সিঙ্গারের মতে পশু পরীক্ষা তখনই নৈতিকভাবে গ্রহণযোগ্য, এক্ষুনি যে বিষয়টা আলোচনা করলাম। কোশ্চেন নাম্বার 8, কোন কোন ক্ষেত্রে উনি এটাকে মান্যতা দিয়েছেন? একদম অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যদি তার বিকল্প না থাকে। এই বিষয়টা নিয়ে কিন্তু ক্লাসে আলোচনা হলো যে যদি বিকল্প না থাকে তবে গিয়ে কিন্তু এটা আমি সমর্থন করছি, আদারওয়াইজ এটা সমর্থিত। কোশ্চেন নাম্বার 9, সিঙ্গার যন্ত্রণা বেদনার মাত্রা নির্ধারণে কোনটিকে মুখ্য বলে মনে করেন? একদম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অনুভূতির ক্ষমতা। দেখুন বিশাল বড় ভাস্ট সিলেবাস এই 3টে মাসের কভার করে সবটা একসাথে মাথায় নিয়ে এক্সামে বসাটা কিন্তু খুব একটা সহজ নয়। আর ঠিক সেই জন্য আপনাদের বলছি যে চেষ্টা করবেন যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল বেসড, মানে আমাদের ডেইলি লাইফ বেসড, যেমন ধরুন প্র্যাকটিক্যাল এথিক্স বা এথিক্সের কিছু পার্ট, কিওয়ার্ডস ধরে জিনিসটা মনে রাখার। পিটার সিঙ্গারের গোটা নীতি দর্শনটা আমাদের কিন্তু রোজ চর্চায় থাকে না, বৌদ্ধ দর্শন জৈন দর্শনের মতো আমরা চর্চায় থাকি। তো সেই জন্য ছোট ছোট পয়েন্টগুলো আপনারা মনে রাখুন। এই ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু গোটা ফিলোসফিটা আপনাদের করায়ত্ত। এখানে কোশ্চেনটা সলভ করো আপনাদের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি সিঙ্গারের নীতিতে অগ্রাধিকার পায় না? ওয়েস্ট বেঙ্গল সেটের কোশ্চেন, কোনটি অগ্রাধিকার পায় না? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, আত্মার অস্তিত্ব। দেখুন সচেতনতাও আছে, অনুভূতিশীলতাও আছে, প্রজাতি নিরপেক্ষতাও আছে, একমাত্র অপশন ডি আত্মার অস্তিত্বটা প্রাধান্য। কেননা উনি দেখুন এটা কিন্তু শুধুমাত্র একটা অপশন নয়, আপনাদের সাথে এটা আলোচনা করলাম যে প্রাণ আছে মানেই সে কিন্তু আমাদের নৈতিকতার খাতায় আসছে না, যদি না তার মধ্যে চেতনা থাকে, আত্মবোধ থাকে, অনুভূতি, তাই না? শুধুমাত্র আত্মা থাকা, জীবন থাকা মানেই সে কিন্তু নৈতিকতার আওতায় আসছে না। পিটার সিঙ্গারের যে প্রাণী অধিকার বা প্রাণী এথিক্স তার মধ্যে আসছে না। ঠিক আছে, নেক্সট, এফেক্টিভ অল্ট্রুইজম ধারণাটি, আচ্ছা ধারণা অনুযায়ী কোনটি সঠিক? এফেক্টিভ অল্ট্রুইজম ধারণা অনুযায়ী নিচের কোনটি সঠিক? একদম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দান করতে হবে সেখানে যেখানে সর্বাধিক উপকার সম্ভব। আপনি চেনেন বা জানেন বা আপনার বাড়ির পাশে কিংবা বাড়ি থেকে আপনার 500 কিলোমিটার দূরে, এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে যে এটা উপকার হচ্ছে কিনা। আপনি তাকে চেনেন বা জানেন, সে পরিচিত অপরিচিত, তার সে কোথায় থাকে, কোন দেশে থাকে, কোন রাষ্ট্রে থাকে, এগুলো ম্যাটার করছে না। ম্যাটার করছে কি যে আপনার সেই দান দ্বারা বা আপনার সেই সাহায্য দ্বারা তার উপকার হচ্ছে কিনা। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, নিচের কোন ধরনের কৃপা হত্যাকে পিটার সিঙ্গার নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করেন? একদম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ভলেন্টারি ইউথেনাসি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, ভেগান এথিক্স অনুযায়ী সিঙ্গার কোনটি সমর্থন করেন? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রাণীজ খাদ্য যতটা সম্ভব, মাছ মাংস ডিম, প্রাণীকে যন্ত্রণা দিয়ে প্রাণীর অনুভূতিকে বলবো প্রাণীর অনুভূতির বিষয়টা মাথায় রেখে উনি বলছেন যে প্রাণীজ খাদ্যটা যতটা সম্ভব পরিহার। কোশ্চেন নাম্বার 14, সিঙ্গারের মতে নৈতিকভাবে কষ্ট দেয় এমন কোনো কাজ, নৈতিকভাবে কষ্ট দেয় এমন কোনো কাজ, একদম অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, নৈতিকভাবে খারাপ যে কোনো জীবের ক্ষেত্রেই হোক না কেন। অপশন সি, নৈতিকভাবে খারাপ সেটা যে কোনো জীবের ক্ষেত্রেই হোক না কেন। যে জীবের চেতনা আছে, অনুভূতি আছে, আত্মবোধ আছে, সেই জীব ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই সেটা অনৈতিক বলে বিবেচিত। ঠিক আছে, তো এই ছিল পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স বা বলা যায় অ্যানিম্যাল এথিক্সের উপর একটা ছোট্ট আলোচনা। যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর বাকি যা ভিডিও আছে সেগুলো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের হাতে তুলে। ওকে, আশা করবো আপনাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।